হ্যালো এভরিবডি, হোপ অল অফ ইউ আর ওয়েল। আজকে আমরা পড়ব আম চাষের পদ্ধতি সম্পর্কে। আম চাষ পদ্ধতি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা তো প্রত্যেকেই জানো যে ফলের রাজা আমকে বলা হয়। কেন বলা হয়? তার অতুলনীয় স্বাদ এবং সুন্দর গন্ধের জন্য আমকে ফলের রাজা বলা হয়। এরপর জানবো যে আম কোথায় হয়। আমের জন্মস্থান হচ্ছে ভারতবর্ষ, তবে পরবর্তীকালে এই ভারতবর্ষ থেকে বিভিন্ন জায়গাতে আমকে রপ্তানি করা হয়, যেরকম শ্রীলঙ্কা, ব্রহ্মদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং পূর্ব ভারতের দ্বীপপুঞ্জ সমূহ। পশ্চিমবঙ্গ ভারতের সব জায়গাতেই কম বেশি আমের চাষ হয়ে থাকে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়া। এরপরে আমরা জানব আমের গুণাগুণ সম্পর্কে, অর্থাৎ পুষ্টি গুণ সম্পর্কে। আমরা যে আম খাই তাতে কি ধরনের খাদ্য উপাদান আছে চলো একটু জেনে নেওয়া যাক। আমে থাকে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সামান্য পরিমাণে, খনিজ মৌল যেরকম ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন ইত্যাদি। ভালো জাতের যে সমস্ত আম আছে তাতে সুন্দর গন্ধের, সুগন্ধযুক্ত শাঁস থাকাটাই শ্রেয়। আঁশ থাকে না এবং আঁশ না থাকাটাই ভালো। এছাড়া এই প্রধান খাদ্য উপাদানগুলো ছাড়াও আরো গুরুত্বপূর্ণ কিছু ভিটামিনস রয়েছে, যেরকম ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি। এছাড়া রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার বা খাদ্যতন্তু। এছাড়া রয়েছে ফাইটোকেমিক্যালসের মধ্যে এই আমের ক্ষেত্রে প্রচুর পরিমাণে পাওয়া যায় বিটা ক্যারোটিন। এই সমস্ত খাদ্য উপাদান আমে রয়েছে। এরপর আমাদেরকে জানতে হবে যে আম চাষের ক্ষেত্রে কিরকম আবহাওয়া উপযোগী। আম গাছের বেড়ে ওঠার ক্ষেত্রে যেটি সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 15,000 মিটার উচ্চতা অবধি আম গাছ ভালো জন্মায়। তবে আম গাছে মুকুল আসার সময় আকাশ পরিষ্কার থাকতে হবে, বৃষ্টিপাত খুব সামান্য কম হলেই ভালো হয় এবং প্রায় বলা যেতে পারে যে বৃষ্টিপাত, তুষারপাত, কুয়াশা এগুলো না হলেই ভালো হয়, কারণ বৃষ্টিপাত এবং কুয়াশা আমের মুকুলের পক্ষে খুবই ক্ষতিকারক। এরপর জানতে হবে যে আম চাষের ক্ষেত্রে কিরকম মাটি উপযোগী। এমনি ভারতের বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের মাটিতেই আম চাষ হয়ে থাকে, তবে বিশেষভাবে বলা যায় যে আমের ক্ষেত্রে উর্বর পলি মাটি ও দোআঁশ মাটি খুবই উপযুক্ত আম চাষের ক্ষেত্রে। এছাড়া বেলে মাটি এবং যে কাদা মাটি আমরা যেটাকে বলি এঁটেল মাটি, এই এঁটেল মাটি আম চাষের ক্ষেত্রে উপযোগী নয়। এবার আমরা জানব যে আম চাষের ক্ষেত্রে, আমের ক্ষেত্রে কি কি আমের জাত রয়েছে। যেমন উল্লেখযোগ্য হচ্ছে বোম্বাই। আমাদের সারা ভারতে বিভিন্ন জাতের আম পাওয়া যায়, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো
বোম্বাই, ল্যাংড়া, হিমসাগর, গোলাপ খাস, ঝুমকো ফজলি ইত্যাদি। পশ্চিমবঙ্গে যেসব আমের জাত সব থেকে উল্লেখযোগ্য সেগুলি হচ্ছে হিমসাগর, গোলাপ খাস, ল্যাংড়া, ঝুমকো ফজলি, শব্দকশন বা বিড়া ইত্যাদি। এবং সারা ভারতে এই জাতগুলো ছাড়াও আরও বিভিন্ন প্রকারের আমের জাত রয়েছে, যেরকম পেয়ারাফুলি, রানী পসন্দ, নীলাম, চৌসা, দশেরি, আম্রপালি, আলফানসো ইত্যাদি। এরা বিভিন্ন রকম ল্যাংড়া ছাড়া আর যে সমস্ত জাতগুলি আছে বিভিন্ন মানে প্রতি বছরই এরা ভালো রকম ফলনই দেয়, তবে আবহাওয়ার তারতম্যের উপর এই ল্যাংড়ার ফলন অনেকটাই নির্ভর করে। এই ঝুমকো ফজলি, এই পশ্চিমবঙ্গে যে সমস্ত আমের জাত রয়েছে, যে নামগুলো বললাম, তার মধ্যে সব থেকে আগে যেটা পাকে সেটি হচ্ছে গোলাপ খাস এবং সব থেকে শেষে পাকে হচ্ছে ঝুমকো ফজলি। এই ঝুমকো ফজলি হচ্ছে এক ধরনের ফজলি। কিরকম ফজলি? থোকা থোকা হয় এবং প্রচুর পরিমাণে হয়। এরপর আমরা যেটা পড়ব সেটি হচ্ছে আমের বংশবিস্তার। এমনিতে আমরা জানি যে আমের বংশবিস্তারের ক্ষেত্রে যে বীজ থেকেই আমের বংশবিস্তার হয়, তবে এই ক্ষেত্রে একটি সমস্যা হয় কি, যে অনেক সময় দেখা যায় যে আমের বংশবিস্তারের ক্ষেত্রে যে উন্নত মানের ফলনশীল বীজ আম চাষের ক্ষেত্রে নেওয়া হয়, সব সময় দেখা যায় যে যত আম হয়েছে সব বীজগুলি, সব আমগুলি অত উন্নত জাতের হয় না, অর্থাৎ অত ফলন ভালো হয় না। সেই ক্ষেত্রে যেটা হয়ে থাকে, কলম করা হয়। আমের বংশবিস্তারের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদ্ধতি হচ্ছে কলম। কলম কি না, উদ্ভিদের কোনো একটি অঙ্গ থেকে নতুন উদ্ভিদ তৈরি করাই হচ্ছে এই কলম। অনেক সময় আমরা দেখে থাকি যে জবা গাছের হয়তো একটি ডাল বা একটি শাখাকে কেটে মাটি তৈরি করে সেই মাটিতে পুঁতে দিলে সেখান থেকে দেখি যে আবার গাছ, বেশ ভালো গাছই হয়। এটিকে কি বলা হয়? এটি হচ্ছে শাখা কলম। অর্থাৎ এই কলম আবার বিভিন্ন প্রকারের হয়। যেরকম এক নম্বর হচ্ছে, তো বললামই এক্ষুনি, যে শাখা কলম। 2 নম্বর হচ্ছে গুটি কলম। 3 নম্বর দাবা কলম। 4 নম্বর জোড় কলম। এই কলম হচ্ছে এক ধরনের উদ্ভিদের অঙ্গজ বিস্তার, বা যেটি কৃত্রিম পদ্ধতিতে করা হয়ে থাকে। এখন আমরা জেনে নেব যে কলম কাকে বলে, কলম কি। যে প্রক্রিয়ায় কৃত্রিমভাবে অঙ্গজ জননের জন্য উদ্ভিদের কোষ থেকে, দেহকোষ থেকে সমবৈশিষ্ট্য সম্পন্ন নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি করা হয়, তাকে বলা হয় কলম। কলম তো আমরা দেখলাম যে 4 প্রকার: শাখা কলম, গুটি কলম, দাবা কলম, জোড় কলম। কলমের গুরুত্ব কি? কারণ 1 নম্বর হচ্ছে যে জনিত্রী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলির পরিবর্তন ঘটিয়ে অপত্য উদ্ভিদে ওই উন্নত বৈশিষ্ট্যকে সঞ্চারিত করা এবং অল্প সময়ে উন্নত মানের নতুন উদ্ভিদ তৈরি করা।
এবার আমরা জানবো যে আম গাছের ক্ষেত্রে কোন ধরনের কলম করা হয়ে থাকে। সব থেকে উল্লেখযোগ্য যে পদ্ধতি সেটি হচ্ছে আমের ক্ষেত্রে জোড় কলম। এই আমের জোড় কলম করার ক্ষেত্রে কি করা হয় না, আটি থেকে তৈরি করা একটি চারা গাছ, এই চারা গাছটিকে বলা হচ্ছে স্টক, তার সঙ্গে অর্থাৎ এই স্টকের সঙ্গে উন্নত জাতের আম গাছের শাখা, এই উন্নত জাতের আম গাছের শাখাটিকে বলা হচ্ছে শিয়ন, চারা গাছকে বলা হচ্ছে স্টক, এবং উন্নত আম গাছের শাখাকে বলা হচ্ছে শিয়ন। এমনিও খুব ইম্পর্টেন্ট স্টক কি শিয়ন কি, তো এই দুটিকে স্টক এবং শিয়নকে জোড়া করে জোড় বেঁধে একটি সুতলি দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয় এবং এটি সাধারণত করা হয় আষাঢ় মাসের দিকেই এই সাধারণত কলম তৈরি করা হয়। এরপর কি হয় না, ওই স্টক আর শিয়ন কিছুদিন ওই জোড়া বাঁধা অবস্থায় সুতলি দড়ি দিয়ে ভালো করে বেঁধে রেখে দেওয়া হয় এবং যতক্ষণ না কি করা হয় জোড়া না লাগা পর্যন্ত ওই চারা গাছগুলিতে নির্দিষ্ট সময় অন্তর অন্তর বারে বারে জল দেওয়া হয়। জোড়া লাগা যখন সম্পূর্ণ হয়ে যায় তখন ওই স্টকের ওপরের নিচের অংশটি এবং শিয়নের ওপরের অংশটিকে কি করা হয়, এই যে আমরা এখানে দেখলাম স্টক আর শিয়ন, চারা গাছকে বলা হচ্ছে স্টক আর শিয়ন হচ্ছে উন্নত আম গাছের শাখা। যতক্ষণ এরা জোড়া লাগে ততক্ষণ চারা গাছের জোড়ের ওপরের দিকের অংশ আর শিয়নের নিচের দিকের অংশটি একেবারে না সম্পূর্ণ কেটে 2-3 বারে কি করা হয় আস্তে 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 অল্প অল্প করে কেটে দেওয়া হয়। এরপর জোড় কলমের মাধ্যমে এই তৈরি হওয়া নতুন যে গাছটি সেই গাছটিকে কয়েকদিন ছায়াতে রেখে দেওয়া হয় এবং তারপর সেটিকে নার্সারিতে লাগানো হয়। নেক্সট আমরা জানবো যে কিভাবে আম চাষ করা হয়, অর্থাৎ আম চাষ পদ্ধতি। এবার আমরা জানবো পদ্ধতি। এই আম চাষের ক্ষেত্রে কতগুলো ধাপে আম চাষ করা হয়ে থাকে, যেরকম কি কি। 1 নম্বর হচ্ছে জমি তৈরি, 2 নম্বর চারা গাছ রোপণ, চারা গাছ লাগানো বা চারা গাছ রোপণ, 3 নম্বর হচ্ছে সার প্রয়োগ, 4 নম্বর জল সেচ, 5 নম্বর অন্যান্য পরিচর্যা, 6 নম্বর হচ্ছে ফল সংগ্রহ, 7 নম্বর ফলন, 8 নম্বর ফল সংরক্ষণ। এরকম বিভিন্ন ধাপে এই আম চাষ করা হয়ে থাকে। প্রথম আমরা 1 নম্বর পয়েন্ট আলোচনা করছি, অর্থাৎ আম চাষের ক্ষেত্রে কিভাবে জমি তৈরি করা হয়ে থাকে। আম চাষের ক্ষেত্রে এরকম একটি জমিকে বাছা হয় যেখানে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো আসবে এবং একটু উঁচু জমি, অর্থাৎ যেখানে জল নিকাশি ব্যবস্থা ভালো থাকবে, এই ধরনের জমিকে বেছে নেওয়া হয়। তারপরে জমি বাছা হয়ে গেলে সেই জমিকে চষে তার মাটিকে ভালোভাবে সমান করে নেওয়া হয়
এই মাটি যখন সমান হয়ে যায় তখন শন গাছের বীজকে ওই মাটিতে লাগিয়ে দেওয়া হয়। তারপরে শন গাছের যখন 6 থেকে 7 বা 5 থেকে 6 আর কি, এরকম 5 থেকে 6 সপ্তাহ যখন বয়স হয়ে যায় তখন লাঙল এবং মইয়ের সাহায্যে ওই শন গাছগুলোকে ভালোভাবে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয় এবং কিছুদিন ওরকম ফেলে রাখা হয় যাতে ওই শনের গাছগুলো পচে গিয়ে এক ধরনের সবুজ সারে পরিণত হয়, যেটি এই আম চাষের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা আলোচনা করব চারা গাছ রোপণ। জমি তো প্রস্তুত করা হয়ে গেল, এরপর যেটা করতে হয় যে কলম করার ক্ষেত্রে কি করা হয়, সাধারণত বর্ষার সময় সম দূরত্বে কিছুটা গর্ত খুঁড়ে সেখান থেকে ওই গর্ত থেকে মাটিকে তুলে সেই মাটির সঙ্গে গোবর সার, সুপার ফসফেট এবং ছাই মিশিয়ে এক ধরনের মাটি প্রস্তুত করা হয় যাতে করে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। তারপর ওই গর্তগুলিতে ছোট ছোট চারা গাছগুলিকে রোপণ করে তার সঙ্গে একটি কাঠি পুঁতে দেওয়া হয় যাতে ওই কাঠির সাহায্যে কাঠিকে অবলম্বন করে গাছটি সোজাভাবে বৃদ্ধি পায়। এইভাবে চারা গাছ রোপণ করা হয়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সার প্রয়োগ। যে কোনো চাষের ক্ষেত্রেই তো আমরা জানি যে সার খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি যে কোনো গাছের ক্ষেত্রেই তার প্রাথমিক বৃদ্ধির জন্য যে উপাদানটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নাইট্রোজেন। এই ক্ষেত্রেও আম চাষের ক্ষেত্রেও তার অন্যথা হয় না। আম চাষের ক্ষেত্রে আম গাছের প্রাথমিক বৃদ্ধিকালে নাইট্রোজেনের চাহিদা বেশি থাকার জন্য নাইট্রোজেনযুক্ত অ্যামোনিয়াম সালফেট বা ইউরিয়া সার দেওয়া হয়। নেক্সট পয়েন্ট হচ্ছে জলসেচ। যে কোনো চাষের ক্ষেত্রে জলসেচও খুব গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট সময় অন্তর জলসেচ করা হয়, আম চাষের ক্ষেত্রেও করা হয়। যখন আম গাছের চারা গাছগুলোর বয়স যখন 6 মাস পর্যন্ত হয় তখন কি হয়, সপ্তাহে 2 বার এবং তারপর থেকে সপ্তাহে 1 বার করে জলসেচ প্রয়োগ করা হয়। যখন আম গাছ বড় হয়ে যায় সেই বড় অবস্থায় 15 দিন অন্তর অন্তর জলসেচ করা হয়ে থাকে। নেক্সট পয়েন্টে যাচ্ছি, অন্যান্য পরিচর্যা। যেরকম ধান চাষের ক্ষেত্রে যে ধানের বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিছু আগাছার বৃদ্ধিও হতে দেখা যায়, আগাছাগুলোকে পরিষ্কার করা। আম চাষের ক্ষেত্রে পরিচর্যা বলতে কি, যে শুধুমাত্র আম চাষের ক্ষেত্রে ভালো করে জমি তৈরি করে সার প্রয়োগ করে চারা গাছ রোপণ করে সার প্রয়োগ এবং জলসেচ করলেই হলো না। নিয়মিত কি করতে হবে, সেই জমি পরিষ্কার রাখতে হবে। বর্ষার শুরুতে এবং শেষে একবার করে মাটি চষাটা খুবই গুরুত্বপূর্ণ এবং তার মাটি চষার সঙ্গে যে সমস্ত ঝরে যাওয়া পাতা বা যে ছোট ছোট আগাছাগুলো থাকে সেই আগাছাগুলোকে ভালোভাবে মাটির সাথে মিশিয়ে জৈব সার প্রস্তুত করাটাও খুবই প্রয়োজন। এই জৈব সার প্রস্তুত করা, ঝরা পাতাকে পচিয়ে বা আগাছাকে পচিয়ে, এটিও এই অন্যান্য পরিচর্যার মধ্যেই পড়ে। নেক্সট পয়েন্টে আসছি, সেটি হচ্ছে ফল সংগ্রহ। 4 থেকে 5 মাসের মধ্যে আম গাছের ক্ষেত্রে মুকুল দেখতে পাওয়া যায়। সাধারণত পশ্চিমবঙ্গে পৌষ মাঘ মাসে আমের মুকুল আসে। এই ফল সংগ্রহের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আম যখন পুরো পেকে যাবে তখনই আম তুলতে হবে, এটা করাটা ঠিক নয়। কখন করতে হয় না, পুরোপুরি যখন আম পেকে যায় ঠিক তার আগে, যখন আমের রংটা খানিকটা ফিকে সবুজ রঙের হয়ে যায়, মানে আরো কিছুটা সময় আছে আম পাকতে, সেই সময়ই আম তুলে নেওয়া ভালো, আম পেড়ে নেওয়া ভালো। কেন না হলে পাখিরা আম নষ্ট করতে পারে। এরপর হচ্ছে যেটা করতে হবে সেটি হচ্ছে ফলন। নেক্সট যে ধাপ সেটি হচ্ছে ফলন। কলমের আম গাছের ক্ষেত্রে দেখা যায় 1 বছর পরে ফুল আসলেও গাছে মুকুল আসে না। মুকুল আসে, মানে প্রথমে ফুল আসে তারপরে মুকুল আসে। মুকুল আসলেই কি করতে হয়, ভেঙে দিতে হয়। 5 বছরের আগে গাছ থেকে ফল নেওয়াটা উচিত নয়। কেন উচিত নয়, কারণ গাছের বয়স যত বাড়ে, গাছের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে
ফলের ফলন এবং তার পরিমাণও বৃদ্ধি পায়। তাই আমের মুকুল এলে কি হয়, ভেঙে দিতে হয় এবং 5 বছরের পর আমকে সংগ্রহ করাই ভালো, এতে ফলন ভালো হয়, সংখ্যাও ভালো হয়। নেক্সট পয়েন্ট হচ্ছে ফল সংরক্ষণ, অর্থাৎ কিভাবে ফল সংরক্ষণ করা হবে। উন্নত জাতের আমের ক্ষেত্রে যখন আম পরিণত হয়ে যায়, শক্ত হয়ে যায় এবং সবুজ অবস্থা যখন চলে আসে, তখন কি করতে হয়, আমকে পেড়ে নিতে হয়, তুলে নিতে হয় এবং তারপর সেটিকে ভালোভাবে প্যাকেজিং করার পর সেটিকে কোল্ড স্টোরেজ বা হিমঘরে নির্দিষ্ট আর্দ্রতা এবং উষ্ণতার মধ্যে কয়েক সপ্তাহ ভালোভাবে সুন্দরভাবে রাখা যেতে পারে। এইভাবে আমের ক্ষেত্রে ফল সংরক্ষণ করা হয়। এই 8টি ধাপে আম চাষ করা হয়ে থাকে। আশা করি তোমরা এটা ভালো করে বুঝতে পারবে। এই চ্যাপ্টারগুলোতে আমাদের যে টেক্সট বই আছে, সেই টেক্সট বই যথেষ্ট। টেক্সট বই ভালো করে পড়বে, এখান থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন অ্যান্সার তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করবে। আজকে এতটাই থাক। থ্যাংক ইউ। স্টে অ্যাট হোম, স্টে সেফ অ্যান্ড স্টে ক্রিয়েটিভ।